আজকে টপ নিউজ, 11 বছরের বাচ্চাকে অপ্রীতিকর ঘটনার মাধ্যমে তার পেটে 7 মাসের বাচ্চা, সে অন্তঃসত্ত্বা, নাউজুবিল্লাহ। এই যে এত বড় জঘন্য কাজ করছে, অনেকে বলে আল্লাহর যে মাজারে গান হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, এই জন্য আমরা যাই এটা ভাঙতাম। মাজার ভাঙ্গে এমুকে খারাপ, অমুকে খারাপ, এখানে গান হয়, এখানে অসামাজিক কাজ হয়, মাজার ভাঙতে যায়। আর তোমরা মাদ্রাসার ভিতরে যে হুজুর যে এত বড় জঘন্য কাজ, একের উপর একটা নতুন না, সেই ওই ইতিহাস স্বাধীনতার আগে থেকে যে এরকম আকাম কুকাম চলতেছে, কই এখন তোমরা ওই মাদ্রাসা ভাঙতে যাইতে পারো না? এখন ঘুমাই রয়েছে কেন? মৌলবীরা ইসলামের স্লোগান দিয়ে যে রাজপথ গরম করো, এখন তোমরা কোথায় ঘুমাই রইছ? কোথায় ঘুমাই রইছ? আমরা বারবার বলছি, যদি কোনো মাজারে অসামাজিক কাজ হয়, আমরা ওই অসামাজিক কাজকে প্রতিরোধ করব। আল্লাহর ওলির মাজারে আক্রমণ করা যাবে না। এখন তোমাদের মাদ্রাসায় যে এরকম অপ্রীতিকর ঘটনা হয়, একের পর এক যে অসামাজিক কাজগুলো হচ্ছে, এখন তোমরা কি মাদ্রাসা ভাঙতে পারো না? এরার ইতিহাস জাতি এখন দেখতেছে, ছিছি দিতেছে। লজ্জা, মুখ দেখাইতে পারেন এই সমস্ত কুলাঙ্গার গুলার কারণে। কথা বলেন ঠিক না বেটি? আবার অনেকে দালালিও করা শুরু করছে। ভাগ্য ভালো যে ডাক্তারটা, ম্যাডামটা কি সুন্দর স্টেটমেন্টটা দিছে, এই হুজুরটার কথা কইছে, নাইলে তো মামলা এখনো তো চেষ্টা করতেছে টাকা টোকা দিয়া, ওই বাদী পক্ষকে হুমকি টুমকি দিয়া এটাকে দাফন করে দেওয়ার জন্য। দাফন করার সুযোগ নাই। অপরাধী যে হবে তাকে অফকোর্স আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক না বেটে? আর দর্শকের পক্ষে যারা যে আইনজীবী ফাইল ডিল করবে, ওই আইনজীবীর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। কথা বলুন ঠিক কিনা বেটে? এই জন্য আপনাদেরকে বলবো, সতর্ক থাকবেন। ছেলে মেয়ে কোথায় পড়াবেন, আল্লাহর হস্তে চিন্তা ভাবনা করে পড়ান। এদের কাছে ছেলে অনিরাপদ নাই, এদের কাছে মেয়ে অনিরাপদ নাই। আরে কুত্তাও তো একটা ভাদ্র মাসে, কার্তিক মাসে যখন কুত্তাও যখন পাগল হয়, তখন তো কুত্তা ওই বড় কুত্তা দেখে, ছোট বাচ্চারা সে কিন্তু টাচ করে না। কথা কোন ঠিক না বেটে? এরা তো কুত্তার চাইতে আরো অজব হয়ে গেছে। কথা বলে ঠিক না বেটে? জুতা দিয়া বাইরে ফাটাই যাওয়ার দরকার। এই সমস্ত বেঙ্গের সাঁতার মতো মাদ্রাসা দিয়া এই মাদ্রাসার ভিতরে ছেলেকে ধরে আকাম করতেছে, মেয়ের সাথে অসামাজিক কাজ করতেছে, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ব্যবস্থাপনা নাই। অনতি বিলম্বে এই সমস্ত মাদ্রাসাগুলোকে ফাইন্ড আউট করে, যেই মাদ্রাসায় এই সমস্ত ঘটনা হয়, এইগুলোকে পানিশমেন্টের ব্যবস্থা করা দরকার। কথা মানে ঠিক না বেটে? আমার কথা পরিষ্কার, আমার কথার মধ্যে কোনো ভাগ যোগ্য নাই। কে কি কইব না বলবো এটা শোনার টাইম তাহেরিন নাই। এটা পরিষ্কার কথাই। তাহেরে হুজুর যে কথাগুলো বলছেন, এগুলো আমরা বহুদিন ধরে বলতাম যে আলেমদের ভিতর থেকে, অথবা যারা ইসলামিক জগতের ফেস, সে আলেম হইতে হবে তা না। অনেকে বলেন যে আবু তহা, আদনান, এসব বোকাচোদা তারা কেন এত ফোকাস পায়, ওদের পড়াশোনা কোথায় ইত্যাদি। এটা পয়েন্টস না যে তাদের পড়াশোনা কোথায়, তারা কোন মতবাদের লোকজন। ইসলামিক জগতের ফেস যারা, তাকে অমুক মাঝহাব দেখতে না পারুক, তমক গোত্র দেখতে না পারুক, সেটা কিছু আসে যায় না। ইসলামিক ফেসদেরকেই এইটা নিয়ে প্রথমে কথা বলতে হবে। যেমন নাস্তিকদের মধ্যে কেউ বিটলামি করলে, বাটপারি করলে, সবার আগে নাস্তিকদের কথা বলতে হবে যে দেখো আমার মধ্যে বাটপার আছে, এই যে বাটপারগুলো বাটপারি করতেছে, সেটা অনেক দাম থাকে। বাঙালিদের মধ্যে বালছাল করলে বাঙালিকে কথা বলতে হবে যে বাঙালিরা বালছাল করতেছে, এই তোমরা যে চাকমাদেরকে মারতেছো গিয়া, এগুলো বলতে হবে বাঙালিকে। চাকমারা এসে প্রতিবাদ করলে হবে না। সে তো বলবে যে, তখন বাঙালি বলতে পারবে যে ইয়োর ওয়ার্ড ভার্সেস মাই ওয়ার্ড, তোমরা তো বলবাই। তো এই জন্য যখন মাদ্রাসার হুজুর, যখন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা লোকজন যখন বাটপারি করবে, ধর্ষণ করবে, এত বেশি পরিমাণে করবে যে আমি একদিন রাতে বসে 3টা ঘন্টা, মানে তখন আমি প্রচন্ড রকমের টায়ার্ড, এমনিতে এই পুরো সপ্তাহটা আমার জাহান্নাম গেছে, অনেকগুলো কাজ করতে হচ্ছে। এর মধ্যে আমি ওই ভিডিওটা পোস্ট করছি প্রথমে, যেটা হচ্ছে ধর্ষণের ব্যাপারটা কিভাবে হচ্ছে মাদ্রাসাতে, সেটা নিয়ে একটা ভিডিও পোস্ট করছিলাম। করার পরে আমি আমার কাজে ফেরত গেছি।
মনে হয় মানে জাস্ট ইলাস্ট্রেটরে বসে বসে আমি ইমেজ বানাচ্ছি, এই যে যেটা ফখরুল ভাইকে যে দেখাচ্ছিলাম যে ইমেজ বানাতে হচ্ছে আমাকে এখন পেপারের জন্য। 40টা মিনিট কাজ করতে পারি নাই, দেখি যে আমার ওই পোস্টের তলায় এসে কমেন্ট করা শুরু করছে কি বিভিন্ন ধরনের ছবি পোস্ট করতেছে, স্কুলে এটা হয়েছে, কলেজে এটা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে এটা হয়েছে, এরকম ছবি কটা করলো, 10-12টা ছবি পোস্ট করলো। তো এখন মানে বিভিন্ন সময়ের খবর আর কি। তো মেজাজটা হলো খারাপ যে এখন একটা জিনিস দিয়ে কথা হচ্ছে যেটা মাদ্রাসার এই ইস্যুটা কিন্তু পারসিস্টেন্ট, অনেক দিন ধরে হচ্ছে, এবং সেটা নিয়ে কথা বলতে গেলেই তারা 10-12টা স্কুল কলেজের যে ধর্ষণের ঘটনা ঘটছে সেগুলো নিয়ে হাজির হয়ে যাবে। তো তখন আমি রাগের চোটে, তখন রাত বাজে মনে হয় 2টার মতন, তখন রাত 2টা থেকে রাত 5টার মতো বসা আমি জাস্ট এক সিটিংয়ে বসে একটা এরকম রেপ ম্যাপ বানাইছি। রেপ ম্যাপটার মধ্যে প্রত্যেকটা, যেটা আমি খুব সহজে বলি কি করছি, আমি প্রত্যেকটা জেলার নাম ধরে সার্চ করছি, মাদ্রাসা লিখছি, ধর্ষণ লিখছি, খবর আসছে, খবরটা পড়ে নিশ্চিত হয়েছি যে খবরটা ভেরিফাইড কিনা, জায়গাটা ভেরিফাইড কিনা, ওভাবে আমি জায়গাতে পাঠাইছি। এভাবে আমি 3 ঘন্টাতে বসে 62টা জেলা পাইছি, 2টা জেলা পাই নাই। 2টা জেলার মধ্যে ধর্ষণের ঘটনা পাই নাই, মাদ্রাসা শিক্ষক দিয়ে মাদ্রাসা ছাত্রকে। সো হইতে পারে 2 জেলার লোকজন ভালো। এখন এই 62টা জেলা আসলো থেকে মাত্র 3 ঘন্টা বসে কি সবার সেই এমন ক্লান্ত ঘুম লাগতেছে, এর মধ্যে 3 ঘন্টা বসে এই মাদ্রাসায় বাংলাদেশের এই প্লট বের করা গেছে। এটা হচ্ছে আপনার রিয়ালিটি। বাংলাদেশি স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রত্যেকটা জেলাতে আছে, উপজেলাতে আছে স্কুল। এত পরিমাণে দেখছেন স্কুলে হচ্ছে ধর্ষণ হয়। বাংলাদেশে ওই 10-12টা হয়েছে, সে পুরো দেশে 10-12টা হয়েছে। আর দেখেন আপনাদের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় আপনাদেরকে এটা চোখে দেখানোর জন্য এই জিনিসটা আমি বানাইতে বাধ্য হয়েছি সেই দিন। এখন তাহারি হুজুর যেটা বলতেছেন সেই কথায় আসি, যে তাহারি হুজুর যে বললেন যে তোমরা মাদ্রাসা ভেঙে দিতে তো যাও না। এখন উনিও জানেন, আমিও জানি মাদ্রাসা ভেঙে দিতে আমরা চাই না, আমরা এসব ভাঙচুরের রাজনীতি করি না, আমরা এসব ভাঙচুরের সমাধানের দিকে হাঁটি না, কারণ ভাঙচুর কোনো সমাধান না। আপনাকে মাদ্রাসা বন্ধ করতে হবে, কিন্তু ভাঙচুর করলে আপনি দেখবেন যে এরা সিম্প্যাথি কার্ড খেলবে। আমি এদেরকে হারে চিনি, মুসলমানদেরকে আমি হারে চিনি। এই মুসলমানরা কি করবে, আপনি তার দিকে একটা ফুল ছুঁড়ে মারবেন, তারা কানতে বলবে যে আমাদেরকে ইসরায়েলিরা এত মারছে ভাই, এত মারছে, আমরা কি করছি, কিছুই করি নাই। অথচ তারা কিন্তু ভয়ানক কাজ করে ফেলছে। হ্যাঁ, তাদেরকে মারা যাবে না, তাকে মারতে গেলে আমাদেরকে মারতেছে ভাই, আমরা মজলুম, এই দেখুন ভাই বাচ্চার চেহারা, এসব শুরু করবে। আমি চিনি এদেরকে এভাবে ডিল করা যায় না, এদেরকে ডিল করতে হয় ভিন্নভাবে। এদেরকে আমরা মাদ্রাসাকে সরকারিভাবে বন্ধ করতে হবে। ধরে আমরা যদি ভেঙ্গে আগুন জ্বালাই দিই, বলবে যে দেখুন হুজুররা কত নির্যাতিত, 17 বছর ধরে হুজুরদেরকে নির্যাতন করা হয়েছে। হেফাজতে ইসলামের সাথে আমরা যখন 5ই মার্চে গেছি শাপলা চত্বরে, হুজুরদেরকে কিভাবে মারলো, হুজুরদেরকে মেরে শেষ করে দিয়েছে। আপনি তখন আবেগে একদম আবেগান্বিত হয়ে যাবেন যে হুজুর কান্দে, হুজুরকে মারছে। তারপর দেখবেন এই জিনিস, তারপরে দেখবেন এই জিনিস যে নাস্তিক পেলে খুন করে ফেলতে চায়, যেহেতু সে একজন এথিস্ট, তাকে তাহলে খুন করে ফেলতে হবে। এই বইলা তুমি শাপলা চত্বরে গেছো, পুটকি দেয়া যে কামানের নল ঢুকায় দেয় নাই, এই জন্য আলহামদুলিল্লাহ পড়ো হুজুরের দল। সেটা গেল, আমি জাস্ট উদাহরণ দিতেছি যে এরা কিন্তু এই ধরনের পলিটিক্স করে। গেছে ওইখানে যা কয় কি ওই দাবিগুলো পড়ছেন, ওই দাবি পড়া মানে আফগানিস্তান তো হবে, বাংলাদেশের নিচে চলে যাবে। ওরা যে দাবি নিয়ে 5 মেয়েতে গেছিল শাপলা চত্বরে, তাতে করে ওরা হচ্ছে একদম তালিবানদের থেকেও খারাপ একটা দেশে আমরা বোঝা যেতাম। সেই দাবি নিয়ে চোদনামি করতে গেছে, সেই চোদনামি করতে যাওয়ার পরে তাদেরকে বাটাম দিয়ে বের করে দেওয়া হয়েছে। সেটা নিয়ে তাদের কত কান্নাকাটি যে না রে ভাই আমরা মজলুম। এখন মতো বলে হুজুরদের মজলুম, হুজুরা মজলুম ছিল না সেই রাতে হুজুরা মজলুম ছিল না। আরেক দল পণ্ডিতরা এসে বলে কি যে আরে ভাই ওরা তো এটা শুধু লিখছে, ওরা কি কাউকে মারছে। আপনি দয়া করে বাংলাদেশে 2013 থেকে 2019 সালের মধ্যে ব্লগার হত্যা নিয়ে গুগল করে দেখেন কি রেজাল্ট আসে, কয়জনকে মারছে, রেজাল্ট দেখেন। সো যদি এরকম হইতো যে বাংলাদেশে কখনো কোনো ব্লগারকে মারা হয় নাই, কখনো কোনো ব্লগারকে টাচ করা হয় নাই, তাহলে এরকম মিছিল স্লোগান এটাকে কেউ সিরিয়াসলি নিত না। এরকমটা অনেক বালছালের স্লোগান দেওয়া হয়। পয়েন্ট বিং, এই ধরনের ভয়ঙ্কর একটা গোষ্ঠী, বুঝতেছেন, এরা মানুষকে মেরে ফেলে, জবাই করে ফেলে। এরা মানুষকে জবাই করাকে সেলিব্রেট করে, দলে দলে গিয়া ব্যানার নিয়ে দাঁড়ায় থাকে, এবং অনেক সাধারণ মানুষজন আছে তারাও এগুলোকে সেলিব্রেট করে, আমি জানি। তা আপনারা সবাই তো আফগান আইএস মনোভাবের লোকজন, এবং এই যে আপনারা এগুলো করেন, এরপরে যদি আমি একটা পাল্টা থাপ্পড় মারি, চিৎকার করে কেঁদে উঠবে যে হুজুর দাড়িওয়ালাকে মারছে, টুপিওয়ালাকে মারছে, তো তোরে মারবো না তো কি করবো আমি, তোর ঘর মধ্যে থেকে কামানের নল যে ঢুকাই দেয় না শেখ হাসিনা, সেজন্য খুশি থাক। সেটা তো বলতে পারতেছি না আমরা এখন, কারণ কি কানতেছে, বলে কি আমরা বিচার নিশ্চিত করব। আচ্ছা, শাপলা চত্বরে
মিসকন্ডাক্ট হয়েছে সেভাবে কিন্তু বিচার করতেছেন না, আপনারা করতেছেন গণহত্যা হয়েছে কিনা। গণহত্যা তো পান নাই কিছু। এখন এই যে শাপলা চত্বর একটা ভালো উদাহরণ, এটা সামনে রেখে কথা বলতে হবে এই কারণে যে আজকে যদি আমি মাদ্রাসাগুলোকে ভেঙে দিই বুলডোজার দিয়ে, আজকে যদি মাদ্রাসায় গিয়ে আপনি আগুন লাগাই দেন, এইটা দিয়ে এই শুয়োরের বাচ্চারা আগামী 100 বছর পলিটিক্স করবে, বলবে কি আমরা এত নিরীহ ছিলাম, তালেবে এলেম ছিলাম, আমরা বাচ্চাদেরকে এলেম শেখাচ্ছিলাম, এই জন্য সেকুলার তাগুতি সরকারের সেটা সহ্য হয় নাই, তাই আমাদের মাদ্রাসাগুলোকে ভেঙে দিয়েছিল। সেই 2026 সালের কালো মাস, এটা কি মাস চলে, মে মাস, বাবা যে 2026 সালে শাপলা চত্বরে 13 সালে মে মাস ফিরে এসেছিল 2026-এ, এবং সেই মে মাসে আমাদের দেশের মধ্যে 68,000 মাদ্রাসা গুড়িয়ে দেওয়া হয়েছিল। এই কারণে গুড়িয়ে দেওয়া হয়েছিল কারণ ইসলামের কথা, আল্লাহর কথা মানুষের কাছে যাতে যেতে না পারে, এই কথা বলবে তারা 2067 সালে। 2067 সালে তারা মাদ্রাসা ভাঙা দিবস উদযাপন করবে। এ কারণে এদেরকে খুবই, এরা তো বদমাশ, তো এদেরকে এভাবে ট্রিকি ডিল করতে হয় যে এদেরকে আপনি মাজা ভাঙবেন না এভাবে, তাহলে এরা রাজনীতি করবে। বলবেন, মুখের ফাঁক দিয়ে বলবে না যে আমরা তার আগে কয়েক লক্ষ বাচ্চা ছেলে এবং বাচ্চা মেয়েকে ধর্ষণ করেছিলাম মাদ্রাসার ভেতরে, এই জন্য এরা রাগের চোটে মাদ্রাসা ভেঙে দিয়েছে, এই কথাটা সে বলবে না। হেফাজতকে আজকে বলতেছে, আজকেই দেখেন, খেয়াল করে দেখেন, এটা কিন্তু এই কারণে প্রাসঙ্গিক। হেফাজত যে 10 বছর আগে মাত্র, এরা যে 10 বছর আগে কুকুর বিড়াল মেরো না, নাস্তিক পেলে ছেড়ো না মাইন্ডসেট নিয়ে আসছিল, ওটা একটা পোস্টারে লিখছে, বাট ওইখানে উপস্থিত 100% লোকের মাইন্ডসেট ওইটা ছিল। এবং এই মাইন্ডসেট নিয়ে যে রাস্তায় আসছে, তার আগে পরে যে তারা ব্লগারদেরকে জবাই করে করে মারছে, এই কথাগুলো কি তারা বলে? এই কথাগুলো তারা বলে না। তারা কি দাবি নিয়ে আসছিল সেটা কি তারা বলে? বলে না। সেই দাবিটাকে এক্সপাউন্ড করা হয়েছে, বা ওই দাবিটাকে এভাবে তো বলা যায় না, দাবিটাকে দেখাতে চাওয়া হয় না জাদুঘরে। এই জন্য মামুনুল হক খেপে গেল যে এই দাবি দেখাইতে হবে। মামুনুল হক একটা স্টুপিড, ওই দাবিটা দেখানো হোক, এটা আমিও চাই, যাতে করে মানুষ জানতে পারে যে তোমরা কি পরিমাণ ভয়ানক বাইঞ্চোদ ছিলা, এই জন্য শেখ হাসিনা তোমাদের গোয়া মারছে, এটা তোমাদের দেখার জন্য দাবিগুলো ওখানে ঝুলে থাকতে হবে। এবং শেখ হাসিনা ওই যে শাপলা চত্বরে মিসকন্ডাক্ট, মানে কি যে এইভাবে এত বড় রায়ট কিভাবে সামলাতে হয় সেই বিষয়ে তাদের ধারণা ছিল না। 30-40 জন মানুষ মারা গেছে এদিক ওদিক, সেটা না হইলে ভালো হইতো, কারণ এই ধরনের রাইটগুলোকে প্রাণহানি ছাড়া বন্ধ করতে হয়। সেটা আমি শাপলা চত্বরে যেটা হয়েছে, ওই সময় যেটা হয়েছে, সেটা জন্য আমি শেখ হাসিনা সরকারকে ফ্রি পাস দেই, এই কারণে ওটা জীবনে প্রথমবার হয়েছে। কিন্তু এরপরে নিরাপদ সড়ক হয়েছে, তারপরে 24 সালে জুলাই আগস্ট হয়েছে, এখানে আমি ওকে মাফ করবো না। কারণ তুই দেখছস যে তোর শহরে 50,000 মানুষ মোবাইলাইজ করলে কি হয়, তুই তোর পুলিশকে ট্রেনিং গুলো দিতে পাঠাস না কেন? আর উন্নত দেশে পাঠায় যদি থাকো, যথেষ্ট দাও নাই তো, পারে নাই তো তারা 18 সালেও নিজেরা পুলিশ এসে ছত্রভঙ্গ করতে পারে নাই, তাদের ছাত্রলীগের হেলমেট বাহিনীতে পিটায় মানুষ পিটাইতে হয়েছে, এবং 24 সালে পুলিশকে গুলি করে মানুষ মারতে হয়েছে। তুই মানুষ মারবি কেন? তুই মানুষ সরাই দিবি কাউকে না মেরে, সেটা করতে পারস নাই। সুতরাং ওই দুইটা আমি ধরবো এই কারণে, কারণ হেফাজতের সেই জমায়েতটা বাংলাদেশ পুলিশের জন্য ছিল একটা চমকে ওঠার মতন জিনিস, যেটা কিভাবে ডিল করবো, এবং তারা সামহাও ডিল করছে। অবশ্যই মিসম্যানেজমেন্ট হয়েছে, 30 জন মারা গেছে। সো এরপরে তোমাদের দায়িত্ব হচ্ছে, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে তুমি তোমার পুলিশদেরকে বিভিন্ন, যেমন ক্যালিফোর্নিয়াতে কয়েকদিন আগে দেখলেন না কিভাবে রায়ট ঠেকাইলো, এইসব ট্রেনিং নিতে, স্পেসিফিক্যালি রায়ট ঠেকানো ট্রেনিং নিতে তুমি বারবার পুলিশকে পাঠাবা, দেশের মধ্যে মহড়া দিবা, যাতে নেক্সট টাইম 50,000 লোক ঢাকায় ঢুকলে একজন মানুষকে খুন না করে 50,000 মানুষকে তুমি আবার বের করে দিতে পারো। এই ট্রেনিংটা পুলিশ নেয় নাই কেন? আমি তারেক রহমানের পুলিশকে বলবো যে আপনারা দয়া করে এই পুলিশ বাহিনী এই দিকে মনোযোগ দেন, আপনারা দ্রুততার সাথে ট্রেনিংগুলোর ব্যবস্থা করেন। যে কোনো দিন দেশের মধ্যে আবারও 50,000 লোক নামবে, যে কোনো সময় নামতেই পারে, ন্যায্য দাবিতেও নামতে পারে, অন্যায্য দাবিতেও নামতে পারে। পুলিশের এটা দেখার বিষয় না, পুলিশের দাবি মানে পুলিশের দেখার বিষয় না যে তোমার দাবি ন্যায্য কিনা অন্যায্য কিনা। আপনি যদি চলাফেরার রাস্তার মধ্যে এসে ব্লকেট দিয়ে বসে থাকেন, পুলিশকে সেটা সরাইতে হবে। এটা জানে দেখেই তারা চলাফেরার রাস্তায় যে ব্লকেট দিয়ে বসে থাকে, কারণ ব্লকেট দেওয়া কোনো আন্দোলনের গণতান্ত্রিক মাধ্যম না। আপনি গণতন্ত্র এর নাম করে যদি একটা ইন্টারেস্টেডে যায় দাঁড়ায় থাকেন, এটা কোনো গণতন্ত্র না। এগুলো হচ্ছে ফটকামি, নোংরামি, বাটপারি, এগুলো করা যায় না। বাংলাদেশে এগুলো করা যাবে না। আগে যেগুলো করা হয়েছে সেগুলো ওই সরকারকে জ্বালানোর জন্য করা হয়েছে, সরকার রাগের চোটে আপনাকে একটা গুলি করে দেয়, একটা গুলি করে দিলে তাহলে সরকারের বিরুদ্ধে আপনি চিল্লাতে পারবেন। এই কারণে বাংলাদেশের পুলিশকে হইতে হবে এক্সপার্ট। যে কোনো মুহূর্তে আপনি শাহবাগে যা বসে পড়বেন, 30 লাখ মানুষ, অমনি বাংলাদেশের পুলিশ 30 লাখ মানুষকে একজনকে খুন না করে সরাই ফেলতে পারবে। এই এক্সপার্টিস বাংলাদেশের পুলিশের প্রথম এক্সপার্টিস। চোর ডাকাত ধরা পড়ে, এই যে দাঙ্গা পুলিশ বানাইতে হবে, দাঙ্গা পুলিশকে যে আপনার ট্রেনিং দিতে হবে, যাতে দাঙ্গা পুলিশ কি করে, এরকম একটা দাঙ্গা হইলে ওখানে ঢুকে কাউকে না খুন করেই সবাইকে সরাইতে পারে। দ্য হোল পারপাস অফ দ্য ট্রেনিং হচ্ছে যে কাউকে খুন না করে সরানো। সুতরাং মাদ্রাসাকেও আপনাকে এভাবে স্ট্রাইক করতে হবে। এখন আপনাকে যদি মাদ্রাসা প্রসঙ্গে যদি দ্রুত শেষ করে দিই, যে আমি যখন রুয়েট থেকে বের হয়েছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে, মানে ব্যাচ আন্ডারগ্র্যাড পাস করে, সেটা সেই সময় আমার হিসাব ছিল তখন যে 600 সামথিং মানুষ, পুরো বাংলাদেশে 600 সামথিং মানুষ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে প্রতি বছর পাস করতো।
আমাদের ছিল বুয়েট ছিল, কুয়েট ছিল, রুয়েট ছিল, চুয়েট ছিল, আইইউটি ছিল সম্ভবত, আর ছিল হচ্ছে আপনার অস্ট হচ্ছে আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। হ্যাঁ, তো এই আহসানুল্লাহ কিন্তু বুয়েটের প্রথম নাম কিন্তু আহসানুল্লাহ ছিল, পরে সরকারি করে বাংলাদেশ করা হয়েছে, নাম বসানো হয়েছে। তার আগে বুয়েট বসানো হয়েছে, ইস্ট পাকিস্তান, তার আগে এরকম আর কি। কিন্তু আহসানুল্লাহ যে হবে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের নাম, সেটা ঐতিহ্যটা অস্টের মধ্যে আছে। তো এরা দুজনই ঐতিহ্যবাহী ঢাকায় থাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন। তো পয়েন্ট বিং যে আমার ডিপার্টমেন্টের গাজন গিয়ে লাভ নাই। আমার সময়ে আমাদের মাত্র 600 সামথিং মানুষ পুরো বাংলাদেশে, মানে তখন কিন্তু 17-18 কোটি মানুষের দেশ। 18 কোটি মানুষের দেশে প্রতি বছর 600 জন করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বের হয়। ইন্ডাস্ট্রি কতগুলা, মানে অলমোস্ট লাখের কাছাকাছি সংখ্যার ইন্ডাস্ট্রি, ছোটগুলোকেও যদি ধরি 1 লাখ ইন্ডাস্ট্রির জন্য 600টা করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বের হয় প্রতি বছর। চিন্তা করেন। সো ব্যাপারটা হচ্ছে যে এত কম কেন বের হয়? প্রশ্ন এখানে যে আমি বলেন মাদ্রাসাকে কেন বন্ধ করবেন না? যারা একজন এসে বলবে কি তাহলে মাদ্রাসা কোরআন শিখবো কোথায়? পাছাতে কোরআন শিক্ষা ঢুকাইতে হবে, সেখানে যাচ্ছি। বাট এই যে 600 জন মানুষ মাত্র বের হচ্ছে প্রতি বছর ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের দরকার, অতিরিক্ত পরিমাণে দরকার বাংলাদেশে নাই। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে অনেক কাজ করানো হচ্ছে যেগুলো বিএসসি ইঞ্জিনিয়ার ওখানে দরকার, কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ার নাই, সেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে করানো হচ্ছে। আমি অবশ্যই বিএসসি কথা বলতেছি, কারণ ডিপ্লোমারা কিন্তু ইঞ্জিনিয়ার না, ওরা হচ্ছে ডিফারেন্ট জিনিস। ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দুটো আলাদা জিনিস। এখন এই যে আপনি এইখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কাজ করতেছেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সংকট, তারপরও কেন আমরা 20,000 মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রতি বছর প্রডিউস করতেছি না? চাহিদা আছে কিন্তু, তো 20,000 মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রডিউস করার সমস্যা কি? করা যাচ্ছে না। কারণ একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট খুলতে যে ধরনের ল্যাব সেট আপ লাগে, যে কয়টা ল্যাব দিতে হবে, যে কয়টা জিনিসপাতি দিতে হবে, যে ধরনের সাবজেক্ট সিলেবাস কভার করতে হবে, যে ধরনের টিচারগুলোকে আপনাকে নিয়ে আসতে হবে, এই জিনিসগুলো করার অকাত প্রাইভেট ইউনিভার্সিটিদেরও নাই। মানে আছে, টেকনিক্যালি আছে, তারা চাইলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং খুলতে পারে একটা ডিপার্টমেন্ট, যে কটা ল্যাব ইনভেস্ট করতে হবে, যে পরিমাণ টাকা ঢালতে হবে, সেই পরিমাণ টাকা উঠতে ওদের 100 বছর লাগবে। মানে ব্যবসায় ফিজিবল না বাংলাদেশের জন্য যে আপনি যেমন কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট খুলতে এত কিছু লাগে না, চিপ একটা খুলে দিলেই হলো। কয়েকটা ল্যাব বানাইতে কয় টাকা লাগে? বেশি টাকা লাগে না কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ল্যাব বানাইতে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ল্যাব বানাইতে। কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ল্যাব বানাইতে গেলে আপনি ফকির হয়ে যাবেন, তখন আর ব্র্যাকের আর এই জন্য প্রাইভেট ভার্সিটিগুলোতে নাই। এখন এই যে বলতেছে যে নাই, মানুষ ব্যবসা করতে বানাইতেও পর্যন্ত পারতেছে না মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এতই সোনার হরিণ লেগ স্পিনারদের মতন। কিন্তু মাদ্রাসা, কয়েক লক্ষ মাদ্রাসা কেন বাংলাদেশে? মাদ্রাসা ছাত্র প্রতি বছর, মাদ্রাসা ছাত্র কেন অনেক হাজার মাদ্রাসা ছাত্র প্রতি বছর কেমনে পাশ করতেছে? প্রতি বছর মানে কয়েক লক্ষ মাদ্রাসা ছাত্র কিভাবে মাদ্রাসাগুলোতে ক্লাস করতেছে? কেন এত লক্ষ লক্ষ মাদ্রাসা ছাত্র কেন লাগবে? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নাই, তখন ছিল 600 সামথিং, এখন এত বাড়ছে, তাও তো 1000-এর বেশি গেছে কিনা আমার সন্দেহ আছে। বছরে 1000 মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বের হয় না, অথচ বছরে আপনার 1 লাখ কোরআনের পাখি বের হচ্ছে। কোরআনের পাখিতে আমরা কি করব? কোরআনের পাখিতে আমরা কি করব? ওই যে একটা ছিল না, মানে মানুষজন মিম বানাইতো যে একটা কবুতর নাকি কমেন্টকারীর বা পোস্টকারীর পেছন দিক দিয়ে ঢুকাই দিবে, তারপর বাইরে দাঁড়িয়ে হাততালি দিবে যাতে কবুতরটা ডিগবাজি খায় ভিতরে। তো কোরআনের পাখি যে বাড়াচ্ছেন 1 লাখ কইরা, তো এই কোরআনের পাখিগুলোতে কি করবো? বিভিন্ন জায়গাতে যখন মানুষ আজে বাজে পোস্ট করে, তখন ওই পোস্ট দাতাদের পাছা দিয়ে কি আমি এই কোরআনের পাখি থেকে ঢুকাই দিব, তারপর বাইরে দাঁড়িয়ে হাততালি দিব? কারণ 1 লাখ কোরআনের পাখির আর কোনো উপযোগিতা নাই বাংলাদেশে। 1 লাখ কোরআনের পাখিতে কিছু করার নাই বাংলাদেশের, কোনো কাজ নাই, এতগুলো চাকরি নাই, এতগুলো মসজিদ নাই যেখানে ইমামতি করবেন, এতগুলা মাদ্রাসা নাই যেখানে শিক্ষকতা করবেন, নাই তো। তাহলে তুই বানাইতেছিস কেন? ব্যাক টু দ্য পয়েন্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এখন 1000 বের হচ্ছে, সেখানে চাহিদা অনুযায়ী 2000-3000 বের হতে পারলেও হয়তো তারা 2000-3000 বানাবে, কিন্তু তা বেশি বানাবে না। কিন্তু যেমন কম্পিউটার সায়েন্সের মানুষ যে কজন বের হচ্ছে, তারা জায়গাটাকে স্যাচুরেটেড করে ফেলছে একটা পর্যায়ে গিয়ে, যেটা মানুষজন টের পাইছে যে আচ্ছা আমাদের এত সিএস দরকার নাই, কিন্তু এত সিএস পোলাপান আছে, বিদেশে যাওয়া ছাড়া কোনো গতি নাই এদের। তো যখন একটা শিক্ষা প্রতিষ্ঠান খুলবেন, তখন তার সাথে একটা কানেকশন থাকে ইন্ডাস্ট্রিরও, যে ইন্ডাস্ট্রিতে যদি 3000 লোক লাগে, প্রতি বছর 3000 মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লাগে, আপনি বানাচ্ছেন 1000, আপনার টার্গেট থাকবে 3000-এর কাছাকাছি যাওয়ার বা 4000-এ যাওয়ার, কিন্তু আপনি 3000 ইঞ্জিনিয়ার লাগবে মেকানিক্যাল প্রতি বছর, সেজন্য আপনি কিন্তু 30,000 পাস করতে দেবেন না। সরকার এগুলো চেক করে, এগুলো হচ্ছে সরকারও মনিটর করে যে আসলে একটা বিষয়ের মধ্যে যদি 30,000 লোক লাগে, আমি 60,000 লোক প্রডিউস করবো না, তাহলে তো বেকার হবে ওই বাকি 30,000। ওই বাকি 30,000 কই যাবে? ওদেরকে তো চাকরিতে ঢুকাইতে হবে কোনোভাবে। এখন এই সব কথা যে বলতেছি এই কারণে যে যেহেতু কোরআনের পাখিদেরকে অন্য মানুষের পাশায় ঢুকানো ছাড়া তাদের কোনো উপযোগিতা আমি দেখতেছি না বর্তমানে, এতগুলো কোরআনের পাখি বের করে নিয়ে আসে, তাহলে আপনি কোরআনের পাখি প্রডিউস করতেছেন কেন?
সুতরাং যখন আমরা টেকনিক্যাল আলোচনাতে আসবো তখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই মানুষগুলোকে আপনি চেক করে দেখবেন যে কারা 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 হচ্ছে আপনার কোন কোন মাদ্রাসার মধ্যে কাজ হচ্ছে, সবকিছু মেনটেন করে পড়াচ্ছে, যেখানে পড়াবে সেগুলো মাদ্রাসাগুলো থাকবে, বাকি সব মাদ্রাসাকে আপনি সিলগালা করবেন। এবং এই কমিটিটা হবে চূড়ান্তভাবে অন ইসলামিক একটা কমিটি, মানে ইসলামের কেউ থাকতে পারবে না এই কমিটিতে। বাই দ্য ওয়ে, এখানে আমি চাই যে হিন্দু এবং নাস্তিকদের তৈরি করা একটা কমিটি এটা জাজ করতে বসবে যে কোন মাদ্রাসা থাকবে আর কোন মাদ্রাসা যাবে। কেন? কারণ মুসলমানদের মধ্যে বায়াস আছে। সে বলবে কি না না অমুক মাদ্রাসাটা থাকুক, অমুক হুজুরের সাথে আমার কথা হয়েছে, তমুক মনে হয়েছে, মেট্রিক্স দেওয়া হয়েছে, রুব্রিক্স দেওয়া হয়েছে, সে হয়তো ওটা ফলো করবে না। আমি বিশ্বাস করতে পারবো না। আমার নাস্তিক টাইপের লোক দরকার, আমার হিন্দু টাইপের লোক দরকার, যাদের মনের মধ্যে কোনো মাদ্রাসা নিয়ে আলাদা সেন্টিমেন্ট নাই, এবং তারা বৈশা বৈশা ঠিক করবে যে কোন মাদ্রাসা থাকবে আর কোন মাদ্রাসা যাবে। এই জিনিসটা করতে না পারলে আপনি এই মাদ্রাসার প্রবলেম সলভ করতে পারবেন না, এবং মাদ্রাসাদেরকে বন্ধ করতে হবে। এই 1 লাখ কোরআনের পাখিদের কাজ কি বললাম না, যাবে কি মানুষের পাশায় ঢুকাবো তাদেরকে? আর তো কোনো কাজ নাই তাদের নিয়ে আমার। তাহলে যেহেতু তাদের নিয়ে আর কোনো কাজ নাই, তার মানে কোরআনের পাখির সংখ্যা কমাইতে হবে। এত পাখিদের কাজ নাই আমার, এত পাখিতে কোনো কাজ নাই বাংলাদেশের। সুতরাং কোরআনের পাখির সংখ্যা কমাইতে হবে। এই পাখিগুলো কি করে শেষ পর্যন্ত গিয়ে আপনার ব্যাঙের ছাতার মতন মাদ্রাসা খুলতে ভূমিকা রাখে। সেভাবে যাচ্ছে আমি তাহলে বাসা কোনো একটা কওমি মাদ্রাসা খুলে ফেলি, টাকা তো নাই, নতুন নতুন পাখি বানাই, নতুন কোরআনের পাখি বানাই। সো এরা এই কাজ করে এবং এরা এইসব রাজনীতিতে অকাম কুকাম করে। কোনো কিছু একটা হয়েছে দাঁড়ায় যাবে, রাস্তাতে নেমে যাবে, ওই তাগুত সরকার, নাস্তিকের ফাঁসি চাই, এসব বালছাল করবে। কারণ কাজ কাম নাই তো। যাদের কাজ কাম আছে, 9 to 5 কাজ করতেছে, চাকরি করতেছে, ব্যবসা করতেছে, এদের টাইম আছে গিয়ে আপনি শাহবাগে যে বয়ে থাকবেন? এদের টাইম নাই। টাইম শুধু থাকে ছাত্রদের, যে কারণে ছাত্ররা আন্দোলন করে। কিন্তু হুজুরদের ক্ষেত্রে আমরা শুধু একটা পপুলেশন, আপনি কখনো দেখছেন একটা খুবই একটা কথা বলে শেষ করে দিই, ফুড ফর থট। রাস্তাতে যখন আন্দোলনের লোকজন নামে, প্রতিদিন রেগুলার র্যান্ডম আন্দোলন, যখন ইসলামিক লোকজন নামে দেখবেন যে বুড়া চোদা সব লোক নামছে। দেখে বোঝা যাচ্ছে যে এদের বয়স 30-এর উপরে, 40-এর উপরে, 50-এর উপরে রাস্তায় নেমে আসছে। যখন নন ইসলামিক অর্থাৎ জেনারেল জামা কাপড় পরা, জেনারেল লাইনের পোলাপান যখন রাস্তায় নামে, তখন ওখানে কি দেখেন যে 30-এর উপরে, 40-এর উপরে, 50-এর উপরে লোকজন, তখন ইয়াং পোলাপান নামছে। কারণ কি এরা ছাত্র, এদের কাজ নাই, কাম নাই বাসার মধ্যে, এরাই আন্দোলন করবে। কিন্তু মাদ্রাসা রিলেটেড যে কোনো আন্দোলনের সময় বুড়ার দল রাস্তাতে নামে কেন? কারণ এই বুড়াদেরও কোনো কাজ নাই। এরা কই যেটা এই আলোচনা করলো না পুরোটা সময়, এটা হচ্ছে মানে মার্ক শেষে যে বলে না যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই রাইট হ্যান্ড সাইড হচ্ছে যে এই বুড়াগুলোরও কোনো কাজ নাই। এত কোরআনের পাখি বানাইছেন, বেকার কোরআনের পাখি, এদের সারাদিন ফাঁকা পড়ে থাকে, এত আরাম, দিনে 10 ঘন্টা কাজ করতে হয় না। এরা রাস্তার মধ্যে নেমে আসতে পারে, আন্দোলন করতে পারে, মিছিলের পর মিছিল যাচ্ছে। স্পেসিফিক্যালি শুক্রবার নামাজের পরে এই মিছিলের মতো মিছিল যেতে থাকবে। শুক্রবার নামাজের পরেও আপনি এই জেনারেল লাইনের লোকজনকে পাবেন না, কারণ যারা ফুল টাইম জব করতেছে, একটা স্টেবল লাইফ লিড করতেছে, তাদের আসলে এত টাইম নাই যে নামাজের পরে গিয়ে আপনাদের সাথে আন্দোলন করে বেড়াবো 4-5 ঘন্টা। এই টাইম আছে এই আকাইম্মা জনগণের, যে আকাইম্মা জনগণকে প্রডিউস করছে মাদ্রাসা, এবং এই মাদ্রাসাগুলোকে আপনার বন্ধ করতে হবে। সবাই ভালো থাকবেন, আজকের মতন বিদায়।